আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় আলিম পরীক্ষা 2027 ফ্রি গাইডলাইন ব্যাচের শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা আজকের ক্লাসে আসো, আজকের ক্লাসে তোমাদের সুস্বাগতম। তোমরা কে কোথা থেকে দেখছো এবং কে কোথা থেকে এবারে আলিম পরীক্ষা অংশগ্রহণ করছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই জানাবে। তোমরা বন্ধুদের মাঝে এই ক্লাসগুলোকে শেয়ার করবে যাতে তারা উপকৃত হতে পারে। তো আসো আমরা আজকে 3 নম্বর ক্লাস দেখব। এই 3 নম্বর ক্লাসের যে বিষয়গুলোকে আমরা খেয়াল করব সেই বিষয়গুলো আমরা খুব সংক্ষিপ্তভাবে একটু খেয়াল করি। দেখো, আমরা 3 নম্বর ক্লাসের যে বিষয়গুলোকে তোমাদের সামনে পড়ব সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের ইতিহাস। এই বিষয়টাকে আমরা সুন্দরভাবে পড়ব। তাহলে এবার দেখো, ভারতীয় উপমহাদেশে আমরা মুসলমানদের আগমন অর্থাৎ আমরা শুরুতেই বলছি যে ইসলামের ইতিহাসের দুইটা অংশ। আমরা শুরুতেই বলছি যে ইসলামের ইতিহাসের দুইটা অংশ, একটা হচ্ছে ক অংশ, একটা খ অংশ। ক অংশ সেটা হচ্ছে ইসলামের ইতিহাস, মূলত যে জাহিলি যুগ থেকে শুরু করে ইসলামের আবির্ভাব, ইসলাম নবুয়ত লাভ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নবুয়ত লাভ পেলেন এই বিষয়গুলো, এবং খোলাফায়ে রাশিদিন, এই বিষয়গুলো ক অংশের সাথে জড়িত। খ অংশের সাথে জড়িত আমরা যে উপমহাদেশ অর্থাৎ মুসলিমরা যে উপমহাদেশে আছে এই উপমহাদেশের আগমনের ইতিহাসটা আমরা সুন্দরভাবে জানার জন্য এইটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমাদের খ অংশের আলোচনার বিষয় হচ্ছে উপমহাদেশে মুসলমানদের আগমনের ইতিহাস, মুসলমানরা কিভাবে এই উপমহাদেশে আসলো সে বিষয়টা এখানে আলোচনা করব। তো তার মধ্যে আমরা প্রথম অধ্যায়কে আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ও বিজয়। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ও বিজয় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এক নম্বর কথা হচ্ছে, আমরা সর্বপ্রথম যে কথা মনে রাখবো সেটা হচ্ছে আরবদের সাথে ভারতীয় উপমহাদেশের মানুষের যোগাযোগ সম্পর্ক ছিল মূলত ব্যবসা কেন্দ্রিক। অর্থাৎ আরবরা এই ভারতীয় উপমহাদেশে তাদের বিভিন্ন পণ্যদ্রব্য নিয়ে আসতো এবং বেচা কেনা করে তারা চলে যেত। অর্থাৎ তাদের সাথে প্রথম বন্ধুত্বের সম্পর্ক ছিল ব্যবসা বা বণিক হিসাবে। এই যে ভারতীয় মধ্যে যখন মুসলমানরা আসতে সূচনা করলো তখন তারা বিভিন্ন জায়গা দেখলো এবং তারা আস্তে আস্তে এটার প্রসার, তাদের ধর্মের, তাদের এই বিষয়গুলো প্রসার করার চিন্তা ভাবনা করলো। ঠিক প্রথম যে সূচনা, মুসলমানদের বিজয়ের প্রথম যে সূচনা হয় সেটা হচ্ছে 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে মুসলমানরা প্রথম বিজয় অর্জন করে। বিজয়ের নাম হচ্ছে সিন্ধু বিজয়। কি বিজয়? সিন্ধু বিজয়। এই যুদ্ধের নাম হচ্ছে রাওয়ার যুদ্ধ। এই যুদ্ধ হয় রাজা দাহির বনাম মুহাম্মদ কাসিম, এই দুইজনের মাধ্যমে। অর্থাৎ রাজা দাহির ভার্সেস মুহাম্মদ বিন কাসিম, এই দুইজন এর মাধ্যমে রাওয়ার যুদ্ধের সূচনা হয়, এবং এই রাওয়ার যুদ্ধে এই দুইজনের থেকে বিজয় অর্জন করে কে? মুহাম্মদ বিন কাসিম কি করে? বিজয় অর্জন করে। এবং বিজয় অর্জন করার পর সিন্ধু যে জায়গা, এই সিন্ধুটা ভারতের একটা জায়গার নাম। সিন্ধু হচ্ছে ভারতের একটা জায়গার বা প্রদেশের নাম। এই প্রদেশে তারা কি করে? সর্বপ্রথম মুসলমানরা বিজয় করে। কিসের মাধ্যমে? রাওয়ার যুদ্ধের মাধ্যমে। আশা করি তোমাদের কাছে এখানে এই তথ্যগুলো ক্লিয়ার। এবার আসো দ্বিতীয় যে তথ্য আমরা দেখব, এই অধ্যায়ে আমরা যে জিনিসগুলো পড়ব সেটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা আমরা দেখব। পাশাপাশি ঐতিহাসিক প্রেক্ষাপট দেখব, পাশাপাশি আমরা কি দেখব? আয়তন, অবস্থান এবং ভারত নামকরণ। কেন ভারত নামকরণ করা হয়েছে এটার ইতিহাস এবং ইতিহাসের উৎস, ঐতিহাসিক রচনাবলী এবং মুসলমানদের বিজয়ে ভারতের অবস্থা। মুসলমানরা যে বিজয় করলো এই বিজয়ের সময় ভারতের কি অবস্থা, এই অবস্থাটা নিয়ে আমরা আলোচনা করব। এবার আসো ভারতীয় উপমহাদেশের আয়তন। ভারতীয় উপমহাদেশ হচ্ছে বিশ্বের সর্ববৃহত্তম উপমহাদেশ। পৃথিবীর 1 ভাগ লোক এখানে বসবাস করে। অর্থাৎ পৃথিবীতে যতজন লোক আছে তার 1 ভাগ লোক এই ভারতীয় উপমহাদেশে বসবাস করে। এই ভারতীয় উপমহাদেশে প্রধান 2টা ধর্ম আছে, একটা হচ্ছে হিন্দু এবং মুসলিম। এরা ধর্ম অনেকগুলোই আছে কিন্তু হিন্দু এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ। প্রায় 3,500 মাইল সমুদ্র তট, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের তাদের আয়তন হচ্ছে 3,500 মাইল। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। দেখো, আমরা এইখানে যে জিনিসটা বুঝাবো সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত। অর্থাৎ এই দক্ষিণ এশিয়ায় কি অবস্থিত? ভারতীয় উপমহাদেশ। মনে করো এটা এশিয়া মহাদেশ। মানচিত্রের উপরের দিক আমরা একটু পরে মানচিত্রে দেখব, পশ্চিম দিক এবং পূর্ব দিক, এবং কি দক্ষিণ দিক। এই নিচের দিক থাকে সেটা দক্ষিণ। পৃথিবী থেকে এশিয়া মহাদেশের অবস্থান এই জায়গায়, এজন্য এটা কি বলা হয়? দক্ষিণ। তাহলে এই যে পৃথিবীর এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত, এবং দক্ষিণ এশিয়ারও দক্ষিণ দিকে কি অবস্থিত?
ভারত অবস্থিত, যার ফলে এটাকে বলা হয় দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এবার আসো তিন দিকে পানি একদিকে স্থল। আমরা এই জিনিসটাকে খেয়াল করব। চলো আমরা এই দিকে একটা জিনিস খেয়াল করি যে এর তিন দিকে পানি একদিকে স্থল, তিন দিকে পানি একদিকে স্থল, তোমরা খেয়াল করলেই বুঝতে পারবা। আগে তোমাদেরকে এই ভৌগোলিক অবস্থাটা একবারই দেখাই দিই যে তিন দিকে পানি অর্থাৎ তিন দিকে পানি একদিকে স্থল, অর্থাৎ চতুর্দিক দিকে পানি একদিকে স্থল। উত্তরে কি হিমালয় পর্বত, আর দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে ব্রহ্মপুত্র এবং পশ্চিমে পারস্য দেশ এবং আরব সাগর। তাহলে আমাদের এই কয়েকটা জিনিস একটু আমরা খেয়াল করি, তোমরা একটু মনোযোগ দিয়ে এই কয়েকটা জিনিস খেয়াল করো যে আমাদের কোনটার অবস্থান কোথায়, এই জিনিসটা একটু খেয়াল করো, তাহলে তোমরা আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু আবার শুরু থেকে খেয়াল করো যে দক্ষিণ এশিয়ায় অবস্থিত তিন দিক থেকে পানি, অর্থাৎ এই দক্ষিণ এশিয়া মহাদেশের তিন দিক থেকে এই অবস্থান, তিন দিকের অবস্থানটা খেয়াল করো যে এটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ উপমহাদেশ, তিন দিক থেকে পানি এবং একদিকে স্থল, উত্তরে হিমালয়, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে ব্রহ্মপুত্র এবং পশ্চিমে পারস্য দেশ এবং আরব সাগর। এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো। আমরা এখন মানচিত্রের মাধ্যমে এই জিনিসটা খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলো আমরা খুব সুন্দরভাবে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো মানচিত্রের উপরে উত্তর, দেখো আমরা কিছুক্ষণ আগে বললাম যে মানচিত্রের উপরে যেটা থাকবে সেটা উত্তর, নিচে যেটা থাকবে দক্ষিণ, এই দুইটা দিকে আগে তোমরা খেয়াল করো, উত্তর দক্ষিণগুলো খেয়াল করো। তাহলে আমরা শুরুতে বলছিলাম যে দক্ষিণ এশিয়ায় অবস্থিত, ভারতীয় উপমহাদেশের কোথায় অবস্থিত, এটা এশিয়ার দক্ষিণ দিকে অবস্থিত, ঠিক আছে। এবার আসো যে ইন্ডিয়ার ভারতের চারদিক থেকে কি আছে, ভারতের চারদিক দিয়ে কি আছে আমরা সেটা বলছিলাম যে তিন দিক দিয়ে পানি। দেখো এই যে একটা দিক, এই যে একটা দিক, এই যে একটা দিক, এটা হচ্ছে স্থল, ঠিক আছে। এই তিন দিক হচ্ছে কি পানি, আর এটা হচ্ছে স্থলভাগ, ঠিক আছে। তাহলে এবার দেখো তিন দিক থেকে পানি থেকে কি কি আছে। এটার উত্তরে, ইন্ডিয়ার একেবারে উত্তরে, উপরে এই যে দেখো উপরে, ইন্ডিয়ার উপরে একবারে নেপাল, ভুটান, এই জায়গায় আছে কি হিমালয়, এখানে অবস্থিত কি হিমালয়। তাহলে ইন্ডিয়ার একেবারে উপরে উত্তরে যেটা, সেটা কি অবস্থিত হিমালয়, আর তিন দিক দিয়ে পানি, একদিকে স্থল, সেই স্থলের উপরে কি একেবারে হিমালয় পর্বত। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার যে একেবারে উত্তরে আছে হিমালয় এবং দক্ষিণে ভারত মহাসাগর। দক্ষিণ কোনটা, এই যে দক্ষিণ, এই যে দেখছো দক্ষিণ ইন্ডিয়ান, এই যে ভারত মহাসাগর, এটা তোমাদের দেখতে পাচ্ছ আশা করা যায়। এই যে এটা হচ্ছে ভারত মহাসাগর, ঠিক আছে। এবার আসো দক্ষিণে ভারত মহাসাগর হলো, তাহলে উত্তরে হিমালয়, একেবারে উপরে হিমালয়, আর দক্ষিণ যেহেতু নিচে, নিচে কি আছে ভারত মহাসাগর। এবার আসো পূর্ব দিকে, ইন্ডিয়ার পূর্ব দিকে, পূর্ব মানে এই দিক, তো এই দিকে এসে যেটা আছে ব্রহ্মপুত্র, পূর্বে কি আছে ব্রহ্মপুত্র নদ আছে, এটা যেটা বাংলাদেশে অবস্থিত। ব্রহ্মপুত্র নদটা কি পূর্ব দিকে অবস্থিত, আর যেটা বাংলাদেশে অবস্থিত। এবার আসো পশ্চিমে, এটা হচ্ছে পশ্চিমে কি আছে, এই যে আরব সাগর, অ্যারাবিয়ান সি, দেখতে পাচ্ছ আরব সাগর। তাহলে তোমাদের বোঝানোর জন্য আমরা মানচিত্রটাকে সেভাবে তুলে ধরেছি। তোমরা খেয়াল করো যে দক্ষিণ এশিয়ায় অবস্থিত ইন্ডিয়া, তো ইন্ডিয়া বা ভারতীয় উপমহাদেশের চারদিকে কি আছে সেই জিনিসটা আমরা খেয়াল করি যে ভারতীয় উপমহাদেশের বা ভারতের চারদিক দিয়ে কি আছে। ভারতীয় উপমহাদেশের চারদিক দিয়ে তিন ভাগেই পানি, অর্থাৎ এই যে একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, এই তিন দিকে পানি, অর্থাৎ আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর। বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে এই তিন দিক দিয়ে পানি, একদিকে কি স্থল। তাহলে এবার ভারতীয় উপমহাদেশের পূর্বে কি,
পূর্বে ভারতীয় মহাদেশের পূর্বে অবস্থিত সেটাকে কি বলতে হবে? ভারতীয় মহাদেশের পূর্বে হচ্ছে ব্রহ্মপুত্র নদ অবস্থিত, এবং ভারতীয় মহাদেশের দক্ষিণে কি? দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর, এবং পূর্বে কি? পূর্বে হচ্ছে হিমালয় পর্বত, এবং পশ্চিমে আছে কি? পারস্য দেশ বা আরব সাগর। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার। তো মানচিত্রের মাধ্যমে খেয়াল করো, তোমার কাছে সব কিছু মনে থাকবে। 3 দিকে পানি, এই যে একদিক, এই যে একদিক, এই যে একদিক, 3 দিকে পানি, একদিকে স্থল। এই স্থলের দিকটা হচ্ছে উপরের দিক আছে হিমালয় পর্বত, এই হিমালয় পর্বত, আর পূর্বে আছে ব্রহ্মপুত্র নদ যেটা বাংলাদেশে অবস্থিত। এরপর আসো তোমরা খেয়াল করো যে পশ্চিমে আছে কি? পশ্চিমে আছে পারস্য সাগর অথবা আরব সাগর, এবং দক্ষিণে আছে কি? ভারত মহাসাগর। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার। তোমরা যদি এইভাবে পড়ো তাহলে তোমার কাছে অনেকটাই ক্লিয়ার হবে এবং তুমি ভালোভাবে এটাকে মনে রাখতে পারবা। এবার খেয়াল করো যে এবার তুমি এই অবস্থাটা খেয়াল করো যে তোমার এটা মনে থাকে কিনা। তুমি এটা খেয়াল করো যে দক্ষিণে এশিয়ায় অবস্থিত, এটা কোন অবস্থিত? দক্ষিণ এশিয়ায় অবস্থিত। 3 দিকে পানি, আমরা 3 দিক পানি দেখলাম, 3 দিক পানি, একদিকে স্থল, এবং ভারতের উত্তরে আছে হিমালয়, এবং দক্ষিণে আছে কি? ভারত মহাসাগর, পূর্বে আছে ব্রহ্মপুত্র নদ তথা বাংলাদেশ, এবং পশ্চিমে আছে পারস্য দেশ অথবা আরব সাগর। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার। এবার আসো পরের অধ্যায়গুলো আমরা দেখি। আমরা পরের যে বিষয়গুলো খেয়াল করব যে ভারতীয় উপমহাদেশে ভারত নামকরণ করা হলো কেন? ভারত নামকরণের কারণ কি? এ মত নিয়ে পরিলক্ষিত হয়, এটা নিয়ে মতভেদ পরিলক্ষিত হয়। অর্থাৎ ভারত উপমহাদেশের নামকরণ নিয়ে ঐতিহাসিকদের মাঝে একটা মতভেদ পরিলক্ষিত হয়। 1 নম্বর, নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল হাম। 1 নম্বর অভিমত হচ্ছে নূহ আলাইহিস সালামের 1 নম্বর কি? 1 নম্বর দেখো, নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল হাম, আর হামের পুত্রের নাম ছিল হিন্দ। হামের পুত্রের নাম কি ছিল? হিন্দ। তারা এই অঞ্চলে বসবাস করায় হিন্দ নামকরণ করা হয়েছে। তাহলে ভারত নাম করার কয়েকটা মতভেদ আছে যে কেন ভারত হলো, এই ভারতটা কেন হলো, এই ব্যাপারটা নিয়ে কয়েকটা মতভেদ আছে। যে নূহ আলাইহিস সালামের পুত্র ছিল হাম, আর হামের পুত্র ছিল হিন্দ। তারা এই অঞ্চলে বাস করার কারণে হিন্দ নামকরণ করা হয়। অর্থাৎ ভারতকে অনেকজনে আমরা কি বলি? ভারত বলি, অনেকজনে বলি হিন্দ, তাই না? তো এই যে হিন্দ নামটা এসেছে মূলত নূহ আলাইহিস সালামের পুত্র ছিল হাম, আর হামের পুত্র ছিল কি? হিন্দ। তারা এই অঞ্চলে বসবাস করেছে, এই জন্য এখান থেকে হিন্দ বলা হয়। এই যে হিন্দ নামকরণ করা হয়। এবার আসো, ভরত নামে একজন হিন্দু রাজা ছিল। ভরত নামে একজন হিন্দু রাজা ছিল, যিনি কি করেছিল? এই ভারত শাসন করত। তার নাম অনুসরণ করে করা হয়েছে ভারত। তাহলে ভারত কার নাম অনুসরণ করা হয়েছে? ভারত নামকরণ করা হয়েছে ভরত নামে একজন হিন্দু রাজা ছিল, যিনি এই ভারতীয় কি করেছিল? শাসন কার্য করেছিল। তার নাম অনুসরণ করা হয়েছে কি? ভারত। এবার আসো, প্রাচীন ফার্সি সাহিত্য হিন্দ ও সিন্ধ নামে উল্লেখ আছে, যা হিন্দ দ্বারা ভারতকে এবং সিন্ধ দ্বারা সিন্ধুকে বোঝানো হয়। এই সিন্ধু দুইটা ভারতেও আছে, পাকিস্তানেও আছে। তো এই ফার্সি প্রাচীন, তোমরা জানো যে আমরা মুঘলের যে ইতিহাস পড়ব সেখানে একটা বিশাল কাজ আছে এই ফার্সি সাহিত্য কেন্দ্রিক। মুঘলদের সাংবিধানিক ভাষা অর্থাৎ তাদের দেশ পরিচালনার ভাষা ছিল ফার্সি। এই ফার্সি সাহিত্য হলো ইতিহাসের একটা মূল ঐতিহ্য বা মূল বিষয়। তো এই ফার্সি সাহিত্যে বলা আছে হিন্দ ও সিন্ধ। হিন্দ দ্বারা মূলত ভারতকে বোঝানো হয় এবং সিন্ধ দ্বারা মূলত সিন্ধুকে বোঝানো হয়। এই দুই আরেকটি মতবাদ। ইংরেজরা সিন্ধু নদকে, ইংরেজ যারা ছিল তারা কি করত? সিন্ধু নদকে ইন্ডাস নামে অর্থাৎ ইন্ডাস নামে নামকরণ করেন। এই সিন্ধু যে নদটা ছিল এই নদটাকে ইংরেজরা সিন্দাস বলতো, আর এই ইন্ডাস নামে তারা ইন্ডাস বলতো, এবং এই ইন্ডাস নামে পরিচিত লাভ করে। সেখান থেকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়া। ইংরেজিতে বলা হয় কি? ইন্ডিয়া। এটা কিসের কারণে? এই সিন্ধু নদকে ইন্ডাস বলা হতো, এবং এই ইন্ডাস নামকরণের কারণেই এই নামকে ইন্ডিয়া নামে পরিচালিত হয়। অর্থাৎ ভারত নামকরণ করার কয়েকটি মতভেদ আছে। 1 নম্বর,
পরিলক্ষিত হয় যে হিন্দ কেন বলা হয়। এটা হিন্দ বলা হয় নূহ আলাইহিস সালামের ছেলে হাম, আর হামের পুত্রের নাম ছিল হিন্দ। তারা এই অঞ্চলে বসবাস করত, এই কারণে হিন্দ নামকরণ করা হয়। ভারত নামকরণ করা হয় কেন? ভারত নামকরণ করা হয় এক হিন্দু রাজা কি ছিল, ভারত শাসন করত, এবং তার নাম অনুসরণে কি করা হয়েছে, কি করা হয়েছে, ভরত থেকে ভারত করা হয়েছে। আবার আরেকটি মত আছে, প্রাচীন ফার্সি সাহিত্যে হিন্দ এবং সিন্ধ নামে দুইটা উল্লেখ আছে, যা হিন্দ দ্বারা ভারতকে এবং সিন্ধ দ্বারা সিন্ধুকে বোঝানো হয়। ইংরেজরা সিন্ধু নদকে, সিন্ধু যে নদ আছে এই নদটাকে ইংরেজরা ইন্ডাস বলে রাখতো। ইন্ডিয়া কেন বলা হয় এই বিষয়টা আমরা দেখছি, যে ইংরেজরা সিন্ধু নদকে ইন্ডাস বলে নামকরণ করত। এই নামকরণ করার অনুসরণে তারা এই ইন্ডিয়া অঞ্চলটাকে ইন্ডাস থেকে ইন্ডিয়া বলে নামকরণ করে। তাহলে ভারত নামকরণ করার কয়েকটা দিক আছে, একটা হচ্ছে হিন্দ, ইন্ডিয়া, আরেকটা আছে কি ভারত, ইন্ডিয়া, হিন্দ, এই তিনটা দিক ইন্ডিয়ার নাম। এই নামগুলোকে আমরা একটু খেয়াল করে থাকি, এই নামগুলো নিয়ে ঐতিহাসিকদের মাঝে এই মতভেদটা আছে। সুতরাং হিন্দ নামকরণ করা হয়েছে নূহ আলাইহিস সালামের ছেলের নামের মানে তার নাতির নাম অনুসারে, আর ভারত নামকরণ করা হয়েছে ভরত নামে একজন হিন্দু শাসক ছিল তার নামের কারণে। আর ইংরেজরা ইন্ডিয়া বলা হয় এই কারণে, ইংরেজরা সিন্ধু নদকে ইন্ডাস ডাকতো, এই ইন্ডাস থেকে ইন্ডিয়ার উৎপত্তি। এই কয়েকটা দিক আমরা এখানে মনে রাখবো, তাহলে আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে থাকবে। এবার আসুন, মুসলমানদের বিজয় লগ্নে ভারতের অবস্থা কেমন ছিল, আমরা এই বিষয়টা একটা খেয়াল করি। যে মুসলমানদের যে যখন বিজয় হয় অর্থাৎ মুসলমানদের প্রথম বিজয় হয় 712-তে প্রথম বিজয়। এই 712-তে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলমানরা বিজয় অর্জন করেন, এই কথা খেয়াল করো। তখন ভারতে হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্ম প্রচলিত ছিল। তখন ভারতে কোন ধর্ম ছিল? হিন্দু, বৌদ্ধ, জৈন, তিনটা ধর্ম প্রচলিত ছিল। তখন মুসলিমরা তখনও ছিল খুব কম, কিন্তু এখানে প্রধান হিসেবে তখন ছিল তিনটা, হিন্দু, বৌদ্ধ এবং জৈন। অধিকাংশ রাজাই হিন্দু ছিল। ভারতীয় উপমহাদেশে তোমরা যদি খেয়াল করো ইসলাম আগমনের পূর্বে দেখবো অধিকাংশ রাজাই কি ছিল? হিন্দু ছিল। পুরোহিত শ্রেণী ব্রাহ্মণদের অন্তর্ভুক্ত হওয়ায় তাদের সম্মান ও মর্যাদা অনেক বেশি। অর্থাৎ যারা পুরোহিত ছিল, পুরোহিত বলতে যারা হিন্দু ধর্মকে সচরাচর কী করতো, চর্চা করতো, বা যারা আমাদের যেমন আলেম ওলামা আছে, ঠিক হিন্দু ধর্মের যারা এই ধর্ম সম্পর্কে বেশি জ্ঞান রাখে তাদেরকে পুরোহিত বলা হয়। তো এই পুরোহিত বা যারা এই সম্পর্কে বেশি অবগত তারা কি করতো, তারা ব্রাহ্মণদের পর্যায়ে, অর্থাৎ হিন্দু সমাজের যে কয়েকটা পর্যায় আছে, 4টা পর্যায়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা পর্যায়ের মধ্যে ব্রাহ্মণরা হচ্ছে হিন্দু সমাজের সবচেয়ে উঁচু জাত। এই উঁচু জাতে তারা অন্তর্ভুক্ত হতো, কারা? পুরোহিতরা। এবং ধর্মীয় কর্তৃত্বের সুযোগ নিয়ে তারা সাধারণ মানুষদের শোষণ ও নির্যাতন করেন। বৌদ্ধরা হিন্দুদের শাসন থেকে রক্ষার জন্য সিন্ধু দেশে আক্রমণকারী আরবদের স্বাগতম জানায়। দেখো, আমরা এখানে মূলত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের কি পড়ছি? বিজয়, মুসলিমদের বিজয়, ধর্মীয় অবস্থা, ধর্মীয় দিক থেকে এটা কি হয় যে 712-তে যখন মোহাম্মদ বিন কাসিম, দেখো 712-তে যখন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করে, তখন ভারতের অবস্থা ছিল খুব নাজুক। ভারতে হিন্দুদের মধ্যে 4টা জাত ছিল, মানে তাদের জাত 4টা ভাগে ছিল। একটা হচ্ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ যারা, তারা হিন্দু সমাজের সবচেয়ে উঁচু জাত। এরপর যারা ছিল তারা ছিল ক্ষত্রিয়, তারপর যারা ছিল তারা হচ্ছে শূদ্র, তারপর হচ্ছে বৈশ্য। তো এই বৈশ্য, তারপর হচ্ছে শূদ্র, তো এই কয়েকটা ভাগে বিভক্ত। যারা ব্রাহ্মণ ছিল তারা উঁচু জাত। ঠিক হিন্দু যারা পুরোহিত ছিল, অর্থাৎ যারা ধর্মচর্চা করত, তারা ব্রাহ্মণ পর্যায়ের অন্তর্ভুক্ত ছিল। এই ব্রাহ্মণ পর্যায়ের সুযোগ নিয়ে তারা কি করত? সাধারণ মানুষকে নির্যাতন করত, অত্যাচার করত। এই সাধারণ মানুষরা তাদের এই নির্যাতন, জুলুম, অন্যায়, অনাচারের কারণে খুব অতিষ্ঠ হয়ে পড়ে। তখন তারা কি করে? তারা এই যে আমরা শুরুতে বলছি হিন্দু, বৌদ্ধ, জৈন, এই বৌদ্ধরা হিন্দুদের শাসন থেকে, অর্থাৎ যারা বৌদ্ধ ছিল এই বৌদ্ধরা হিন্দুদের শাসন, হিন্দুদের অত্যাচার, নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য তারা কি বলে? রক্ষার জন্য সিন্ধু দেশে আক্রমণকারী আরবদের স্বাগতম জানায়। তখন সিন্ধু দেশে কে আক্রমণ করে? মোহাম্মদ বিন কাসিম। তখন মোহাম্মদ বিন কাসিমকে তারা আগমন জানায় যে আপনারা আগমন করেন এবং আমাদেরকে বাঁচিয়ে তোলেন। এখানে কেন তাদেরকে আগমন করতে বলছে এটা যদি এখন খেয়াল করি, তারা
দীর্ঘদিন থেকে আরব বণিকদের সাথে ব্যবসা বাণিজ্য করে। তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের মেলামেশা সব কিছু তাদেরকে নরম মনে হয়, বরঞ্চ তাদের কখনো কষ্ট দেয় না, বরঞ্চ তাদের আনন্দ দেয়। এই কারণে তারা বলছে যে তারা থাকলে অন্তত এই যারা হিন্দু আছে, যারা পুরোহিত হিন্দু, যারা অর্থাৎ যারা নির্যাতন করে এই তখনকার মানুষদেরকে, তারা কিছুটা রক্ষা পাবে। এই জন্য তারা কি করে, তাদেরকে আক্রমণের জানায়। এবং তখন মুসলমানরা তাদের যখন দেখলেন যে দেশের মধ্য থেকে একটা মানুষ তাদেরকে স্বাগতম জানায়, তখন মুসলমানরা অর্থাৎ মোহাম্মদ বিন কাসিমের বাহিনীরা খুব স্বাচ্ছন্দ্যে সেখানে কি করে আক্রমণ চালায় এবং সিন্ধু বিজয় করে। আসো আমরা এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটা দিক দেখলাম। আমরা ধর্মীয় অবস্থা এখানে দেখলাম, এছাড়াও রাজনীতি, অর্থনৈতিক আরও কিছু অবস্থান আছে। আমরা এখানে কয়েকটা প্রশ্ন দেখি। এক, সিন্ধু বিজয় কখন হয়? সেটা হচ্ছে 712। এই জিনিসটা কার নাম অনুসারে ভারত নামকরণ করা হয়? অর্থাৎ ভারত নামকরণ করা হয় কার নাম অনুসারে? তোমরা এইগুলো অ্যান্সার করো তো, আশা করি তোমরা পারবা। এইগুলো অ্যান্সার করো। তোমরা যদি পুরো ক্লাসটা দেখতে পারো তাহলে তোমরা যদি পুরো ক্লাসটা করতে পারো, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা খুব সহজেই এগুলো অ্যান্সার করতে পারবা। দেখো, কার কার নাম অনুসারে ভারত নামকরণ করা হয়? ইন্ডিয়ান নামকরণ করে কারা? এবং ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসনের সূচনাকারী শাসকের নাম কি? কে শাসন করে? এই নামটা তোমার এখানে মনে রাখতে হবে। 5 নম্বর, আগমনের প্রাক্কালে ভারতীয় উপমহাদেশের ধর্মীয় অবস্থা কেমন ছিল? 6 নম্বর, আক্রমণের প্রাক্কালে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? রাজনৈতিক অবস্থা কেমন ছিল? ধর্মীয় অবস্থায় যদি এই যে এরকম নির্যাতনের মধ্যে ছিল, তাহলে রাজনৈতিক অবস্থা আরও অন্ধকার, ঘোর অন্ধকারে ছিল। আশা করি তোমরা এখানে এই তথ্যগুলো খুব সুন্দরভাবে পাবা এবং এই সুন্দরভাবে এই তথ্যগুলো নিয়ে তোমরা ইতিহাসের পড়াগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিবা। আসি আমরা সবশেষ কথায়। স্বপ্ন দেখো, নিজেকে গুছিয়ে নাও, সময় একদম শেষ। বাস্তবেই তুমি তোমার দেখো যে তুমি যেদিন দাখিল পরীক্ষা দিয়ে আলিমে ভর্তি হলা, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত সময়টা কিভাবে গেছে তুমি কল্পনাও করতে পারো নি। অথচ আর কিছুদিন পরে তুমি তোমার জীবনের সর্বোচ্চ 2য় নম্বর পরীক্ষা, অর্থাৎ সর্বোচ্চ পরীক্ষায় তুমি বসতে চাচ্ছ, যে পরীক্ষার রেজাল্টটা তোমাকে সামনের দিকে নিয়ে যাওয়ায় অনেকটাই তথ্যবহুল হয়ে থাকবে। এজন্য স্বপ্ন দেখো, নিজেকে গুছিয়ে নাও, সময় একদম শেষ, সময় একদমই শেষ। তুমি নিজেকে গুছিয়ে নাও, একটা যুদ্ধের জন্য নিজেকে প্রশিক্ষিত সৈনিক হিসেবে তৈরি করো, বিজয় হবে ইনশাল্লাহ। অর্থাৎ তোমাকে যে একজন সৈনিক যখন যুদ্ধ করে, যে কোনো সৈনিক দেখবা, বা বিশেষ করে আর্মিদেরকে যদি তুমি খেয়াল করো, তাহলে তুমি দেখতে পাবা যে তারা যুদ্ধের আগে, যে কোনো যুদ্ধের আগে তারা প্রশিক্ষণ করে, খুব কষ্ট করে, এত কষ্ট করে প্রশিক্ষণ করে যাতে যুদ্ধ তাদের জন্য সহজ হয়। ঠিক তুমিও তোমাকে এমন কঠিনভাবে প্রস্তুত করো, যুদ্ধ যেমনই হোক তোমার কাছে যেন সহজ হয়। সেজন্য তুমি প্রস্তুতি হও, এখন থেকে স্বপ্ন দেখো, ইনশাল্লাহ তুমি সফল হবে। এবং তোমার সফলতা কামনা করেই আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে করবা, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং তুমি তোমাকে নিজেকে গুছিয়ে নাও, সামনের দিকে চলার জন্য প্রস্তুতি নাও। আশা করি তুমি ভালো কিছু করবে। এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীতেই। ভালো মতো পড়ো, ভালো মতো প্রস্তুতি নাও এবং মোটামুটি আলিম পরীক্ষার, টেস্ট পরীক্ষার আগে তুমি নিজেকে একটা মোটামুটিভাবে দাঁড় করিয়ে নাও, যাতে তোমার ফলাফল ভালো হয়। আসো আমরা আবার তোমার কল্যাণ এবং তোমার ভালো ফলাফল কামনা করে আজকে ক্লাস শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে আবারও কখনো কোনো ক্লাসে, তখন কথা হবে ইতিহাসের বাকি বিষয় নিয়ে। সে পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।